সিবিআই যে ইঙ্গিতটা প্রথমে দিয়েছিল, লার্জার কনস্পিরেসি, অনেকে ইনভলভ থাকতে পারে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটা আস্তে আস্তে তদন্ত প্রক্রিয়ার সাথে সাথে সেটা সেটিং হয়ে গেল নাকি সেটা সত্যিই কেউ যুক্ত ছিল না, এটা এখন আমাদের কাছে একটা ধোঁয়াশার জায়গায় থাকবে সাধারণ নাগরিক হিসেবে। বৃন্দা গ্রোভার সম্ভবত যে ভিশনটা নিয়ে মামলাটা লড়ছিলেন, যে দিক দিয়ে তিনি ভাবছিলেন যে একটা সিস্টেমিক রিফরমেশনের কথা তিনি বলবেন, সেই জায়গাটায় তিনি বুঝতে পেরেছেন যে এই মামলাটার ভবিষ্যৎ আসলে শীতঘুমে চলে যাবে। মানুষ প্রথমে স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল বটে, কিন্তু তারপর আন্দোলনটাকে যারা লিড দিলেন, এই চিকিৎসকরা, তারা এই সরকারের সাথে একটা সেটিং এ চলে যাওয়ার ফলে যেটা হলো যে আন্দোলনের প্রতি মানুষের আস্থাটা চলে গেল। দাদা, আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার আইনজীবী বৃন্দা গ্রোভার। এর কারণ কি হতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, এর একাধিক কারণ হতে পারে বলে আমার মনে হয়। তার মধ্যে প্রথম যেটা, ওনারা অবশ্যই ওদের যে স্টেটমেন্টটা বৃন্দা গ্রোভারের চেম্বারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যে কিছু মানে ইন্টারভেনশনের ফ্যাক্টর রয়েছে এবং আরো কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস এর কথা তারা উল্লেখ করেছেন। মূলত সেটা যেদিকে ইঙ্গিত করছে সেটা হচ্ছে যে নির্যাতিতার পরিবারের সাথে লিগাল যে টিমটা, তাদের কোঅর্ডিনেশনের কিছু একটা অসুবিধা হচ্ছিল বা হচ্ছে বলে, সেই কারণে তারা এই টিমটা সরে দাঁড়াচ্ছে বলে এটা তাদের স্টেটমেন্ট। কিন্তু আমার মনে হয় যে এটা এতটা সরলীকরণ করা যায় না। সম্ভবত লেটেস্ট যে স্ট্যাটাস রিপোর্টটা সিবিআই জমা দিয়েছে সুপ্রিম কোর্টে, এবং ট্রায়াল কোর্টেও যা অবস্থা যেদিকে গেছে বিষয়টা, সেটা দেখে সম্ভবত বৃন্দা গ্রোভারের টিম একটা মোটামুটি আন্দাজ করতে পেরেছেন যে সিবিআই অ্যাডিশনাল কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে না। দেখুন, বৃন্দা গ্রোভারের আইনজীবী হিসেবে তার যে পোর্টফোলিও, বা তিনি অত্যন্ত সফল আইনজীবী এবং তিনি মূলত যে ধরনের মামলাগুলো করে করে বিখ্যাত হয়েছেন, তার মধ্যে বেশিরভাগই কিন্তু সোশ্যাল রিফর্ম এবং কনস্টিটিউশনাল রিফর্ম। তার মধ্যে এইটা একটা গুরুত্বপূর্ণ দিকে যেতে পারতো, এবং তিনি যে জায়গাটাকে বারবার সুপ্রিম কোর্টেও হাইলাইট করবার চেষ্টা করেছিলেন, সিবিআই যে কথাটা বলেছিল, দেয়ার মাইট বি সাম লার্জার কনস্পিরেসি, বড় টিম ইনভলভ থাকতে পারে, এর সাথে প্রাতিষ্ঠানিক দুর্নীতির সম্পর্ক থাকতে পারে। এবং সেই কারণেই আপনি যদি দেখেন যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, তাদেরকে যে অ্যারেস্ট করা হয়েছিল, তাদেরকে সেপারেট কোনো মামলার এগেনস্টে অ্যারেস্ট করা হয়নি বা প্রমাণ লোপাটের জন্য আলাদা করে মামলা করা হয়নি। সেই কারণে কিন্তু ট্রায়াল কোর্টে জামিন কিন্তু রিজেক্টেড হয়েছিল, এবং তাদেরকে মূল খুনের কারণেই, মানে মূল খুনের যে কেসটা যেটা নিয়ে সঞ্জয় রায় যেখানে অভিযুক্ত, তার সাথে যুক্ত হবার কারণেই কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ, এই টালা থানার ওসি যিনি আছেন, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল বলে সিবিআই দাবি করেছে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টরটা হচ্ছে যে সিবিআই কিন্তু এখনো পর্যন্ত এই দুই ব্যক্তির সম্পর্কে স্পষ্ট কোনো চার্জ শিট বা চার্জ ফ্রেম করবার জন্য যা যা করণীয় সেগুলো কিন্তু এখনো জমা করেনি। ফলত আমার যেটা ধারণা যে সিবিআই যে ইঙ্গিতটা প্রথমে দিয়েছিল, লার্জার কনস্পিরেসি, অনেকে ইনভলভ থাকতে পারে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটা আস্তে আস্তে তদন্ত প্রক্রিয়ার সাথে সাথে সেটা সেটিং হয়ে গেল নাকি সেটা সত্যিই কেউ যুক্ত ছিল না, এটা এখন আমাদের কাছে একটা ধোঁয়াশার জায়গায় থাকবে সাধারণ নাগরিক হিসেবে। তার কারণ দেখুন, আমি যদি ধরেও নিই যে খুন এবং ধর্ষণের মামলায় সঞ্জয় রায় একমাত্র প্রাইমা ফেসি অ্যাকিউজড, তার সাথে ফরেন্সিকের সমস্ত যোগ পাওয়া গেছে, একদম ঠিক কথা, আমি নিজে এই ট্রায়ালের সাথে সহমত। কিন্তু ঘটনা হচ্ছে আমরা যে দিকটা হাইলাইট করলাম না, যেটা প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় যে প্রশ্নটা সামনে রেখে ডিক্লেয়ার করেছিলেন, যে এই সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ তাহলে কিভাবে হচ্ছে। একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কর্মরত চিকিৎসকের যদি এরকম পৈশাচিক ধর্ষণ এবং খুন হয়, তাহলে সেটাকে একটা অন্যান্য ক্রিমিনাল কেসের সাথে মিলিয়ে ফেললে কিন্তু ভুল হবে। এখানে কিন্তু একটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতার ইঙ্গিত ছিল, কিন্তু সামহাও সেটা সময়ের সাথে সাথে রাজনৈতিক একটা প্রচন্ড প্রভাব থাকে। কারণ আমরা এর আগেও দেখেছি, সারদা নারদা থেকে শুরু হলেই আমাদের রাজ্যের করাপশনের কোনো মামলাই সিবিআই সঠিকভাবে সলভ করে না। সেটা এখন মানে দুই সরকারের মধ্যে কি আপোষ, নাকি সিবিআই এর ব্যর্থতা, নাকি ওভারঅল ইনভেস্টিগেশনের মানে ওভারঅল সিস্টেমটাই ফেল করে যাচ্ছে, সেটা আমরা জানি না। কিন্তু আজ পর্যন্ত সিবিআই এর এফিসিয়েন্সি রেট কনসিডারিং করাপশন কেসেস ইন ওয়েস্ট বেঙ্গল অত্যন্ত খারাপ জায়গায় রয়েছে। সেইটা একটা অ্যালার্মিং জায়গা। ফলে আমি প্রথম, যেহেতু নিজে ব্যক্তিগতভাবে শিয়ালদহ আদালতের অভ্যন্তরে উপস্থিত ছিলাম আমার ব্যক্তিগত কিছু রিসার্চের জন্য, আমি প্রথম 1-2 সপ্তাহ যাওয়ার পরেই কিন্তু আমি আমার পেজে স্পষ্টভাবে লিখেছিলাম যে সিবিআই মামলাটাকে ঘেঁটে দিচ্ছে, এবং সিবিআই কিন্তু বারবার বারবার এই লার্জার কনস্পিরেসি, করাপশন এইগুলোকে ট্যাগ করলেও সন্দীপ ঘোষ এবং তার দলবলের যে এই তিরিং বিরিং, সেগুলো নিয়ে তারা কোন রকমের কোনো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে না। ফলে সেই জায়গায় আমার যেটা, মানে অনেকগুলো কারণ থাকতে পারে, আমার ব্যক্তিগত যেটা অবজারভেশন একদমই মনে হয়েছে যে বৃন্দা গ্রোভার সম্ভবত যে ভিশনটা নিয়ে মামলাটা লড়ছিলেন,
যে দিক দিয়ে তিনি ভাবছিলেন যে একটা সিস্টেমিক রিফরমেশনের কথা তিনি বলবেন, সেই জায়গাটায় তিনি বুঝতে পেরেছেন যে এই মামলাটার ভবিষ্যৎ আসলে শীত ঘুমে চলে যাবে। সঞ্জয় রায় প্রাইমারি অ্যাকিউজড, ফরেন্সিকে প্রমাণিত, তার ফাঁসি হবে, যাবজ্জীবন হবে, যা বিধানে লেখা থাকবে বিচারক যেটা মনে করবেন তিনি সেটা দেবেন। কিন্তু যে দৃষ্টিভঙ্গি নিয়ে অভয়ার হয়ে বৃন্দা গ্রোভার একেবারে দিল্লি থেকে অবৈতনিকভাবে প্রো বোনো অ্যাপিয়ারেন্স, মানে কোনো রকম বেতন তিনি নিচ্ছিলেন না, তিনি স্বেচ্ছায় অবৈতনিকভাবে এই বিনা পারিশ্রমিকে এই মামলাটি তিনি লড়ছিলেন শুরু থেকে, এবং ভালো লড়াই করেছেন। আইনের প্রোটোকল হিসেবে যা যা তার করণীয়, যা যা বক্তব্য রাখার তিনি দেখেছেন, সে নিয়ে সেখানে তার চেম্বার কোনো খামতি করেনি। কিন্তু সরে যাওয়ার অন্যতম কারণ আমার মনে হচ্ছে তিনি বুঝতে পেরেছেন যে আসলে সিবিআই যতই ডায়লগবাজি করুক, করাপশন আছে, এই আছে, এই মৃত্যুর সাথে দুর্নীতি দায়ী থাকতে পারে, এই থাকতে পারে, এই ডায়লগবাজি শুধুমাত্র প্রথমে সুপ্রিম কোর্টেই শেষ। যত ইনভেস্টিগেশনটা এগিয়েছে, করাপশনের মামলাটা আস্তে আস্তে কোল্ড স্টোরেজে চলে যাচ্ছে, ফলে সিস্টেমিক রিফরমেশন আর কিছু হবে না। অভয়ার মূল খুন এবং ধর্ষণে সঞ্জয় রায় জড়িত জানা যাচ্ছে, সেটার যা শাস্তি হবে হবে। ফলে আমার মনে হয় সেইটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হতে পারে বৃন্দা গ্রোভারের টিমের এই মামলা থেকে পিছু হটার। দাদা, বৃন্দা গ্রোভার এই আইনজীবী যিনি আছেন তিনি এই মামলা থেকে যে পিছু হটলেন, নির্যাতিতার মা বাবাকে নাকি সেটা জানানো হয়নি। দেখুন, সেটা তাদের মধ্যে কি ইন্টারনাল কমিউনিকেশন হয়েছে, তার ক্লায়েন্ট জানেন কি জানেন না, এটা আমি এই বিষয়ে বাইরে থেকে কোনো মন্তব্য করতে পারি না। কিন্তু অবশ্যই একটা নো অবজেকশন সার্টিফিকেটের গল্প থাকে, বা এনওসি যেটাকে বলা হয়, এনওসি একটা দিতে হয়, সমস্ত কোর্টে জানাতে হয়, এবং সেই কোর্ট থেকে ডিসচার্জ করাতে হয় অ্যাডভোকেটদের যে এই আইনজীবী এই মামলা থেকে সরে যাচ্ছেন। এটার কিছু ফর্মালিটিস রয়েছে, সেই ফর্মালিটিস গুলো অবশ্যই পরিপূর্ণ হয়েছে। এবং অভয়ার বাড়ির লোকেদের কতটা জানানো হয়েছে, সম্পূর্ণটা জানানো হয়েছে কিনা, এইটা বাইরে থেকে আমাদের বলা মুশকিল। কিন্তু একটা বেসিক ইন্টিমিডেশন অবশ্যই প্রয়োজন, তার কারণ আমি যে ক্লায়েন্টের হয়ে অ্যাপিয়ার করছি তার সাথে আমার কথোপকথন ছাড়া আমি হঠাৎ করে একদিন চলে এলাম, হঠাৎ করে একদিন চলে যাব, এতটা সহজ নয়। মানে আমার যদি এখন মনে হয় আমি গিয়ে কালকে সঞ্জয় রায়ের হয়ে দাঁড়িয়ে যাব, এটা এভাবে হয় না। তার জন্য প্রিভিয়াস যিনি অ্যাডভোকেট ছিলেন তার এনওসি লাগবে, সঞ্জয়ের আমাকে অ্যাপ্রোচ করছেন, যে ব্রিফ বলা হয়, যেটা অ্যাডভোকেটদেরকে যে ব্রিফটা দেওয়া হয়, সেই ব্রিফটা তিনি আমাকে দেবেন, তারপরে আমি তার হয়ে যেতে পারবো। আবার যখন আমি সরে আসবো সেই মামলা থেকে, তারও কিছু ফর্মাল প্রোটোকলস রয়েছে, আমাকে ক্লায়েন্টকে জানাতে হবে, ক্লায়েন্টকে এনওসি দিতে হবে, আদালতকে জানাতে হবে, যত যত জায়গায় যে যে আদালতে। কারণ বৃন্দা গ্রোভারের চেম্বার কিন্তু সুপ্রিম কোর্টে ছিলেন, হাইকোর্টে ছিলেন, ইনফ্যাক্ট শিয়ালদা ট্রায়াল কোর্টে উপস্থিত ছিলেন। ফলত প্রত্যেকটা জায়গাতেই তাকে ইনফর্ম করে যা যা প্রোটোকল আছে সেটা ফলো করে তারপর সেখান থেকে পিছোতে হবে। ফলে প্রোটোকলস গুলো অবশ্যই ফলোড হয়েছে, এবং না হলে তো তিনি তার টিম ডিসচার্জ হতো না। যেহেতু ডিসচার্জ হয়েছে তার মানে প্রোটোকলটা ফলোড হয়েছে। এবার ক্লায়েন্টকে কতটা জেনেছেন, আদৌ বুঝতে পেরেছেন কিনা, কারণ আইনের অনেক ভাষা, এই জটিল ইংরেজি অনেক সময় অনেক সাধারণ মানুষ যারা সাধারণ নাগরিক তাদের পক্ষে কম্প্রিহেন্ড করা সম্ভব হয় না। আর সেখানে ধর্ষিতার পরিবার এমন একটা মানসিক বিধ্বস্ত অবস্থায় রয়েছেন যে তাদের পক্ষে এই এত ভাষার জাগলারি নিয়ে কাজ করা তাদের পক্ষে সত্যি মানসিকভাবে সম্ভব নয়। তো সেই জায়গায় তিনি কতটা জানেন, বা হয়তো তাকে বলা হয়েছে তিনি বুঝতে পারেননি, বা ঠিক কম্প্রিহেন্ড করতে পারেননি, বা তিনি বুঝতে পারেননি যে তিনি সরে যেতে চাইছেন, মানে তার অ্যাডভোকেট সরে যেতে চাইছেন। এই ব্যাপারগুলো একেবারেই তাদের অভ্যন্তরীণ কমিউনিকেশন, এটা বাইরে থেকে বলা যাবে না। কিন্তু প্রোটোকলস গুলো সমস্ত মানা হয়েছে, এটা নিশ্চিত। দাদা, আরজি কর মামলা সেই প্রথমে যেরকম ছিল, মহিলাদের রাত জাগা থেকে শুরু করে জুনিয়র বা সিনিয়র ডাক্তারদের মিছিল, আন্দোলন, অনশন, সেটা কোথাও না কোথাও কি থমকে গেছে বলে মনে হচ্ছে না? কারোর মুখে এখন আরজি কর নিয়ে কিছু শোনা যায় না। দেখুন, এর পেছনে দু তিনটে গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে যে মানুষ প্রথমে স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল বটে, কিন্তু তারপর আন্দোলনটাকে যারা লিড দিলেন, এই চিকিৎসকরা, তারা এই সরকারের সাথে একটা সেটিং এ চলে যাওয়ার ফলে যেটা হলো যে আন্দোলনের প্রতি মানুষের আস্থাটা চলে গেল। 14ই আগস্টের মিছিল পর্যন্ত আন্দোলনটা একেবারেই স্বতঃস্ফূর্ত ছিল, এবং সেখানে কিন্তু রাজনৈতিক সংগঠন, জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে মানুষ নেমেছেন। আমি আমার এলাকায় দেখেছি, শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে দেখেছি, সেখানে কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম সেটা ম্যাটার করতো না। আমি আমার পাড়ার বহু তৃণমূল সমর্থককে দেখেছি, তারা নিজেরাও কিন্তু একেবারে সস্ত্রীক সসন্তানে মিছিলে হেঁটেছেন, এবং সেটা লোক দেখানোর জন্য নয়, তার কারণ তার বাড়িতেও মেয়ে আছে, তার মেয়ের ভবিষ্যতের কথাটা মাথায় রেখেও তিনি কিন্তু নেমেছিলেন। তার কারণ তখন প্রশ্নটা তৃণমূল বা বিজেপি বা সিপিএম বা কে গভর্নমেন্টে থাকবে কে থাকবে না সেটা থেকেও যেটা হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে ওভারঅল একটা পচে যাওয়া সিস্টেম, যেই সিস্টেমের মধ্যে নারী সুরক্ষা নেই, পুরুষতান্ত্রিকতা জাঁকিয়ে বসেছে, ভিকটিম শেমিং একটা প্রচন্ড জায়গায় চলে গেছে, এবং
ক্রমাগত পুরুষদের দ্বারা বিভিন্ন রকমভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যম দিয়ে যেভাবে মেয়েরা কোণঠাসা হয়ে পড়ছেন, এবং সেটা অভয়া সেখানে একটা সাবজেক্ট বা সেন্টার অফ সাবজেক্ট হতে পারেন, কিন্তু সমস্ত মেয়েরা নেমেছিলেন শুধুমাত্র অভয়ার বিচারের দাবিতে নয়, আসলে উই ওয়ান্ট জাস্টিস কথাটার মধ্য দিয়ে তারা একটা বৃহত্তর সোশ্যাল এবং পলিটিক্যাল জাস্টিস চাইছিলেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদের সামাজিক অবস্থানের উন্নতির জন্য। কিন্তু 14ই আগস্টের পর থেকে যেভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি সেখানে ইন্টারভেন করতে আরম্ভ করলো, সরকারের সাথে যেভাবে আপোষে চলে যেতে আরম্ভ করলেন চিকিৎসকরা, একের পর এক বৈঠকের মধ্যে একটা ঝাপসা কমিউনিকেশন, এবং সেই বৈঠকগুলির মধ্যে থেকে অভয়ার বিচারের যে প্রশ্নটা সেটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে গিয়ে নবান্নে আলোচনার মধ্যে উঠে এলো, নিজেদের লবি, নিজেদের ভোট, নিজেদের কোন কাউন্সিলে কে বসবেন না বসবেন, এই আলোচনাগুলো অনেক বেশি প্রায়োরিটি পেয়ে গেল। তখনই মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝে গেলেন যে এটা একটা রাজনৈতিক দিকে চলে যাচ্ছে, এটা কেবলমাত্র সামাজিক দিকে আর নেই। এবং এই ধরনের মুভমেন্টকে লং রানে সাস্টেন করতে গেলে, যেরকম আমরা সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনায় যদি দেখি, অবশ্যই সেখানে একটা পলিটিক্যাল পার্টির ইন্টারফারেন্স দরকার। সেই জায়গায় বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তার কারণ এই অতিবাম বলে যাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছে, সেই অতিবাম অর্গানাইজেশনগুলি বিক্ষিপ্তভাবে আন্দোলনটাকে অপারেট করেছে। সেখানে সিপিএমও কোনো জায়গা করতে পারেনি, বিজেপি তো ঢুকতেই পারেনি, কারণ বিজেপিকে বয়কট করে দেওয়া হয়েছিল। ফলত যতক্ষণ না পর্যন্ত কোনো প্রপার পলিটিক্যাল পার্টি সেখানে ইনভলভ হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কোনো সোশ্যাল মুভমেন্টকে লং রানে নিয়ে যাওয়া যায় না। কারণ আনঅর্গানাইজড মুভমেন্ট, যেহেতু সেখানে কোনো নির্দিষ্ট মুখ থাকে না, নির্দিষ্ট এজেন্ডা থাকে না, আর মানে সেটাকে স্ট্রাকচারালি একটা জায়গায় নিয়ে আসার কোনো কেউ থাকে না, সেই জায়গায় ফলে সেটা দিয়ে বেশি দিন সাস্টেন করে না।